মুদ্রের প্রেম লেখিকা নুসরাত সুলতানা সেজুতি। সূর্য উঠে আলো ফুটবে, সকাল হয়, শুরু হয় পিওরের ব্যস্ততম জীবন। 10টা থেকে কলেজ আর 4টা থেকে কোচিং, এরপর আবার সন্ধ্যা 6টা থেকে প্রাইভেট টিউশন, এক গাদা পড়া। সামনে খেয়ে দিয়ে আছে এইচএসসি দিয়ে তাণ্ডব। ভালো রেজাল্টের চেয়ে বসে আছে সবাই, প্রত্যেকে এক কথা এ প্লাস চাই প্রিয়। কিন্তু এর পিছনে শ্রমটা দেয় সে বুঝে। উচ্চ মাধ্যমিক এ প্লাস পাওয়া চারটেখানি কথা নয়, তাও আবার বিজ্ঞান বিভাগ নিয়ে। পরীক্ষার কথা ভাবলে পিওরে হাত পা ঠান্ডা হয়ে আসে। তাদের সিকান্দার বাড়িতে 14 গোষ্ঠীর মধ্যে সব থেকে ভালো রেজাল্ট ধূসরে, এমনকি কোনো ক্লাসেও সেকেন্ড অব্দিও হয়নি সে। সবসময় ফার্স্ট, জেলা পর্যায়ে উঠে গিয়েছিল ধূসরের নাম। সে ধূসর জীবনে পাওয়া স্বপ্ন দেখলে তার মতো হতে হবে না, রেজাল্টটা তো একটু ভালো করা দরকার। গোল্ডেন না হোক, এ প্লাস অন্তত ঝুলিয়ে আয়ত্ত করতে হবে, বাকি সব গোলুয়া যাক। পরীক্ষার ফল খারাপ হলে কোনো মুখে ধূসরের পাশে দাঁড়াবে সে। ইস্ট আর পেসিড ইস্যু। ধানমগ্ন হয়ে আইসক্রিম খেয়ে যাচ্ছে প্রিয়, ভাবতে ভাবতে আইসক্রিম গলে কলেজ অফিস এলে ঘরে কাটলো তার। তাড়াহুড়া করে মুছতে গিয়ে কিছুটা লেগে যায় ইউনিফর্মের হাতেতে। পিওরে মন খারাপ হলো। ঠোঁট উল্টানো, চকলেট ফ্লেভারে কালো রঙে সাদা আর উপরে ক্রিম লাগাচ্ছে। মা দেখলে রক্ষণাবেক্ষণ থাকবে না আজ। আজ একটু আগেই এলো কলেজ, ক্লাস শুরু হয়নি এখনো। এই তো সবে 50 বাজে। এত সকাল, সাথে শীতের সময়, অথচ প্রিয়দের অদ্ভুত তরে ইচ্ছে জাগলো আইসক্রিম খাওয়ার। লাগলো তাতে ঠান্ডা হোক, সর্দি কাশি যাই হোক, তবুও প্রিয় খাবে। ইচ্ছে ধমকি রাখতে নেই। এই আইসক্রিম খাওয়া যদি ধূসর বা সাদিপ দেখতো, দুঃখ ছিল কপালে। অবশ্য সাদিপ সুন্দর করে বলতে সে কখনো পিওরের উপর চটপাট দেখায়নি, কিন্তু ধূসর তেরামোড় এসে এক ঝটকায় কেড়ে নিত আইসক্রিম। তারপর এ রঙিন মিষ্টি বরফটাখানা জায়গা মতো রাস্তায় কিংবা ডাস্টবিনে, সঙ্গে বাজখানা ধমক খেয়ে গাল ফুলাতে হয় পিওর। কি একটা অবস্থা! এরকম ধমক সময় খেয়ে কি করে এই প্রিয় নিজেকেও দোষারো। 12 বারের মতো উত্তর এলো অনুভূতি। পিওরের লম্বা নিঃশ্বাস ফেললো। গলে গলে পড়া কেন? আইসক্রিমের প্রতি হঠাৎ কেন বিতৃপ্তা হলো? খেতে ইচ্ছে না করার পাশে ময়লা বিনে ফেলে দিব, ভাল লাগছে না কোনো কিছু। কাল ধূসর তার টিচার পাল্টাতে ফেরার ঘোষণা দিয়েছে। বাবার কানে কথাটা এখনো যায়নি। গেলে পরিচিত তার অবধ কয়েকটা ভালো বছর মাথায় ধূসরে বদলে ফেলে সে। শুনে উনি রাগ করবেন না? এমনিতে প্রিয় খারাপ লাগছে না, ধূসর তো তার মন্দ চাইবে না কোনোদিন। এ কথা ধূসরে নিজেও বললেও সে বিশ্বাস করবে না। ধূসর যদি একটা ঘুণ্ড মূর্খকে ধরে এনে বলে, নেও আজ থেকে তুই একে পড়াবে, প্রিয় তাতেও রাজি। শুধু চিন্তা একটাই, বাবার সঙ্গে ধূসর বাইরে ঝামেলা না হয়। এদের ঝামেলা পাল্টা যত ভারী হবে, ধূসরের পাওয়া তত কঙ্কিত হবে তার। ভাবতে পিওরে ছোট হৃদয় কেঁপে উঠল, কাপড় ভেঙে ঘাম জুটল। প্রিয় ঢুল গেমে ঘাম হাত দিয়ে মুছে নেয় এবং ঘামের ফোঁটা কাছের ঘন্টা পড়েছে। সে হাঁটা ধরে সেদিকে। একই সময় পাশ দিয়ে রবিন ঢুকতেই দেখে কপাল কুচকালো প্রিয়। আজ প্রায় 1 সপ্তাহ পরে কলেজে দেখলো ওকে। ঘর তো দিয়ে বের হলো কবে। পিওরের সঙ্গে ঢেকে উঠলো, এই রবিন। রবিন সাইকেল নিয়ে এসেছিল। ডাক শুনে পিছনে ফিরে তাকালো। পিওর দেখে থামিয়ে দিল গতি। পিও একটু জলদি হেঁটে এসে দাঁড়ায় ওর সামনে। কিরে, কবে ফিরলি তুই? পরশু এসেছি। কাল তো এসেছিলাম কলেজে, তুই আসিসনি। প্রিয় মাথা দুলিয়ে বলল, হ্যাঁ বাবা, ফিরেছে অনেকদিন পর, তাই আর কেউ নেই। কাল ধূসর বা এসেছিল কলেজে, জানিস? প্রিয় চোখরিতে তাকালো, অবাক হয়ে বলল, কি, কেন, তাকে কিছু বলেছে? রবিন দুপাশে মাথা নেড়ে বলল, জানি না, একাই বাইক নিয়ে এলো। নামলেন। ওনাকে দেখে আমরা রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কোনো দিক দিয়ে দৌড়িয়ে কোনো মতো পালাবো বুঝে পারলাম না, আর ঠিক তখনই উনি আমাকে ডেকে পাঠালেন। এতটুকু শুনতে পিওরে গলা শুকিয়ে গেল। অধৈর্য হয়ে বলল, তারপর? রবিন চোখ বড় করে বলল, তারপর আমি গেলাম, সালাম দিলাম, অথচ আমার গলা কাঁপছে। ধরে নিয়েছিল আজ নাক মুখ ফাটিয়ে ঘরে যাব। ভয়টা আরো তড়িঘড়ি বাড়ল তখন। ধূসর ভাই
আমার কাঁধে হাত রাখলেন, আমি পারলে ছেড়ে ধরে কেঁদে বাঁচি, অথচ সেরকম কিছুই হলো না। উনি বেশ ঠান্ডা কণ্ঠে বলেন, ওই দিক এইদিকে ওদিকে মন না দিয়ে ভালো করে পড়াশোনা করো কেমন। আমি ভয়ে ভয়ে মাথা নাড়ালাম। বেশ, এটুকু বলে উনি চলে গেলেন। ভীষণ অবাক হয়ে, জানিস, তবে এখনো বুঝতে পারছি না উপদেশ ছিল নাকি হুমকি ছিল। রবিন থামলো, চেহারা ভীতু ছাপ এখনো আদো আদো। গত বছর সতেজ দেখেনি ছিল দুশোরে মারপিট করতে, তাও তাদের এলাকার গণ্যমান্য এক ব্যক্তি ছেলেকে। সে থেকেই দুশোরকে দেখলে আত্মা শুকিয়ে যায়। পিওরের সাথে শুরু থেকে সম্পর্ক ভালো ছিল। পিওরের মৃত হাসতো, গল্প করতো এক কাছাকাছি। এত রবিনের কিশোরের মনে পড়ে গেল প্রেমের। ভেবেছিল পিওর এরকমই পছন্দ করে ওকে। সে সাহস থেকে প্রেম ব্রত দিয়েছিল সেদিন, অথচ কি হলো, সে মাসুল হিসাবে পরাণ হাতে নিয়ে ছুটাছুটি করেছে। রবিন কষ্ট নিয়ে নিঃশ্বাস টানলো। প্রিয় তখন গভীর চিন্তায়। প্রথম দিন দুশোরে হুম মেতিলির সঙ্গে আজকে এই ঘটনা মিলালো পেল না। এত সহজে এত গল্প কথা দুশোরে মিটিয়ে নিবে বিষয়টা। রবিন বলল, আমি একটা প্রতিজ্ঞা করছি, বুঝলি। প্রিয় ধন্য ভেঙে তাকালো। কালো মুখে ছোট করে, ধোঁয়াস কি, লাইন মরার আগে চেক করে নিবে মেয়ে বড় ভাইটাই আছে নাকি। যদি ধূসর ভাইয়ের মতো ডেঞ্জারাস বড় ভাই থাকে তবে নেটওয়ার্ক সেখানেই কাট। পিওরে সরে সরে হওয়া মন খারাপটা এক ধাপ বাড়িয়ে দিল রবিন। ইহজগতের তার সব থেকে বিশ্রমী জায়গা শব্দটা ব্যবহার করেছে। বিগড়ে দিল মেজাজ। নাক চোখ কুচকে তাকালো প্রিয়। খেপে খেপে টেনে একটানা হয়ে বলল, খবরদার রবিন, ধূসর ভাইকে আমাকে ভাই বলবি না, একদম খুব খারাপ হয়ে যাবে কিন্তু। পিওরে হঠাৎ চেতে যাওয়ায় ভরকাল। রবিন ভীষণ অবাক হয়ে বলল, ও মা, কেন? ধূসর ভাই তো তোর ভাই। পরেরটুকু উচ্চারণ করার আগে কাদু শক্ত কুপ্ত চর বসা দিল। ভ্যাপু চকা খেয়ে তাকালো রবিন। প্রিয় ফেসে উঠে বলল, উনি আমার ভাই নন, তোর চাস্তো ভাই আর আপন ভাই এক নয়, বুঝেছিস? রবিনের চোখ চকানো মাত্রা কাটেনি তখনও। ঘাড় ঢলতে ঢলতে ভোকার মতো মাথা নাড়ালো, অথচ বুঝতে পারে সে। পিওরের বুকের সাথে দুই হাত বেঁধে চটপটে কণ্ঠে বলল, আপনার ভাই মানে আপন ভাই। চাচাতো ভাইয়ের সাথে বিয়ের চান্স থাকে, আপন ভাইয়ের সাথে কি থাকে? রবিন দুগালে দুটো চর মেরে জিব্র কেটে বলল, আস্তাগফিরুল্লাহ, না না, থাকে না। প্রিয় আঙ্গুল চটিয়ে বলল, তাহলে আর বলবি উনি আমার ভাই? রবিন দুপাশে মাথা নাড়াতে গিয়ে ধমকালো, সতর্ক চোখে চেয়ে বলল, এক মিনিট, তুই কি ধূসর ভাইকে বিয়ে করবি? প্রিয় প্রিয় নেত্র সুরে করে বলল, কেন, তোর আপত্তি আছে? দাওয়াত পেতে চাস না? রবিন দুঃখী করে বলল, এটা কি সঠিক করলে বাবার হাতে চেয়ে বলে মামা বানিয়ে দিবি? প্রিয় নাক ফুলালো, আরেকটা থাপ্পড় খাবি? এর মধ্যে দ্বিতীয় ঘন্টা পড়লো। ক্লাসের কথায় অসম্পূর্ণ রেখে দুজন ছুটলো সেই দিকে। বিকেলের দিকে বাড়ি ফিরল প্রিয়। ক্লান্ত সে এক পা করে সিঁড়ি বেরিয়ে উঠল। ঘরে ফিরতেই যাবে তখন কিছু কথায় কদম থামলো সেখানে। প্রিয়র ঘাড় ঘুরিয়ে তাকালো, মনোযোগ দিল কথার উৎসবের দিকে। দুশরে মা বাবার গলায় সরে আছে কানে, কণ্ঠে চেপে চেপে কথা বলছে দুজন। প্রিয়রে আগ্রহ জাগলো। প্রতিবার দূষণ নাম শুনতে পেয়ে পা বাড়ালো সেদিকে। দরজার বাহিরে দাঁড়ালো সে। একবার মনে হলো আড়ি পেতে কথাগুলো শোনা ঠিক হবে না। পরপারে দূষণের কথা ভেবে স্টান দাঁড়িয়ে রইল। মন কান দুটোই সজাগ রাখতো। দরজা চাপানো, হালকা ফাঁকা থেকে স্পষ্ট কথা যাচ্ছে। হাতাব শিকদার কণ্ঠহীন প্রথমে। তিনি ভীষণ অপেক্ষিত নিয়ে বলেছেন, হবে না, হবে না, তোমরা এসব কথা কোনো যুক্তি নেই। রুবাইদা বেগম নিচু কণ্ঠে বললেন, কেন হবে না? হওয়াই হবে। তুমি চেষ্টা করো তো দেখো হবে কি। কি করে হবে? কোনো বাপ মেয়ে দেবে? তোর ছেলেদের মাথা ঠিক থাকলে বেকার ছেলেকে কেউ মেয়ে দেয়, বুঝলে? আহা, বেকার কোথায়? রাজনীতি করছে নিজের খরচা চালাতে। তাহলে রাজনীতির পাশাপাশি আর কোনো কাজেই দরকার নেই? আছে তো না আর কি, বাড়ি শুদ্ধ সবাই বলে বেড়াচ্ছে ব্যবসায় জয়েন হতে শুনেছে। পরিবারে ব্যবসা, আমাদের পর আর কে হাল ধরবে? এইসব সাদিক নিজে ইচ্ছে মতো প্রফেশন বেছে নিয়েছে, ওটা তাও মানা যায়, সম্মানের কাজ। কিন্তু তোমার ছেলে মারপিট করে বেড়ায়, রাস্তা
পথে ঘাটে স্লোগান দিয়ে মিছিলে নামে। একটা কথা কানে তোলায় আমার সব সময় জায়গা ঝাড়া ভাবনা। হয়তো আমি এখন আর কিছুই বলা ছেড়ে দিয়েছি, শুধু টনটন থাকতে এই বুঝি তোমার ছেলে একটা কাণ্ড ঘটালো আর ভাইয়ের সব হামলা হামলা পড়লো ওর আমার উপর, কিন্তু কিছু ছুটতে পারেনি আমার মতো এরকম মানুষ যার নামে কোনো দিন কেউ বলতে পারে না একটা ঝামেলা জড়িয়েছে, কারোর সাথে ঝামেলা নেমেছি। সেই মানুষটার ছেলে এতটাই বেপরোয়া কি করে হলো? কার ছেলে ও? কথায় কথায় বলে মাথা বাজলো পড়লো রুবাইদা বেগমের। সাংঘাতিক রকম তেতু বললেন, কি বললে তুমি? তুমি শেষমেশ আমার নিঃসন্তান নিয়ে সন্দেহ করছো? আহতাব শিকদার নির্বোধ বনে তাকালেন, আকাশ থেকে পড়ে বললেন, তা কখনো বললাম পাগল হলে? এই তো একটু আগেই বলছো কার ছেলে বলনি, কি বুঝাও এই দিয়ে? আহতাব শিকদার মাথায় হাত দিয়ে বললেন, ইয়া আল্লাহ, ইয়া মা, ছেলে যন্ত্রণা আমার নিকরাত স্ট্রোক ব্রেক হয়ে যাব। রুবাইদা বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, হ্যাঁ সে তো বলবেই, বিয়ের পর থেকে সেবা শ্রদ্ধা করে করে এখন বদনামের ভাগিদার হচ্ছি, সাথে টানছ আমার নিষ্পাপ ছেলেটাকেও। প্রিয়র মুখে ভাঙচুল, ধূসরের পাশে নিষ্পাপ শব্দটা শুনে অতিষ্ঠ ভঙ্গিতে দুপাশে মাথা দাঁড়ালো। এই ছেলে নিষ্পাপ হলে তো ধূসরের শিশু। রুবাইদা বেগম ফেরা বললেন, থাক, এখন তোমার সাথে এইসব আজে বাজে আলোচনা করার মতো সময় নেই আমার। যা বলছি পরে কথাটা শুনো। ধূসরের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করো, দেখবে ঘরে বউ এলে সব ঠিক হয়ে যাবে, ঘরে ছেলে ঘরে ফিরবে আমার। পিওরে আতঙ্কে উঠলো কথাটা। ধূসরে বিয়ে দিবে মানে ঘরে বউ আনতে তারাই বা অর্থ কি? ধূসর ভাইকে অন্য কোথাও বিয়ে দিবেন চাচা চাচি? না, অন্যায় মানবো না, এ হতে পারে না। এই খবর শোনার আগেই আমার মনকে কেন হলো। ধীরে দাঁড়িয়ে পিওর মনে মনে আজহারি শুরু করলো। তা ইচ্ছে হলো চাপানো দরজা ঠেলে এক্ষুনি কক্ষে ঢুকে যেতে, মেজুমাকে কঠিন কণ্ঠে হুঁশিয়ার করতে, কোনো বিয়ে টিয়ে হবে না, তোমার ছেলের বউ হবো আমি, বুঝেছ? আগে ধূসর ভাই আমার প্রেমে পড়ুক, তারপরে এইসব ভাবো। এখন রেহাই দাও মেজুমা। কিন্তু আফসোস করলো না পিওর, তবে দুঃখে আদৌ কেঁপে কেঁপে উঠলো, যেন এক্ষুনি কেঁদে ফেলবে মেয়েটা। উত্তরে আতাব শিকদার বললেন, মাথা খারাপ হয়েছে তোমার? পুষ্পর কথা ভুলে গেছ? বাড়ির বড় মেয়ে ছোট ছোট বোনের বিয়ে না দিয়ে ধূসর আগে ভাগে বিয়ে করবে কি করে? আগে তো ওদের বিয়ে দিতে হবে নাকি? কথাটা মাথায় ঢুকালো রুবাইদা বেগম। বুঝালো ভঙ্গিতে মাথা নাড়লো তিনি। ভিড় করে বললেন, তাই তো, আমার তো মনেই ছিল না। তাহলে বরং আগে পুষ্পর জন্য ছেড়ে দেখবো, তারপর ধূসরকে বিয়ে। কি বলবো? ওর পাশ থেকে উত্তর এলো না। হয়তো আহতাব শিকদার সম্মতি ছিল, কিন্তু পিওরে কান্না কান্না ভাব দেখে গিয়ে তৎক্ষণাৎ তটট হলো সে। আগে পুষ্পর বিয়ে, আপুর বিয়ের পর ধূসর ভাইয়ের বিয়ে, কি সর্বনাশ কথাবার্তা। প্রিয় তড়িঘড়ি করে রুমে ছুটলো, কাঁধে থেকে ব্যাগটা নামিয়ে এরপর ছুটে গেল মা বাবার ঘরের দিকে। সব ক্লান্তি অবসাদ কাপড় বেন কত মিলিয়ে গেছে তার, এনার্জি প্যাক যেন গায়ে ঢেলে দিয়েছে কেউ। বৃহস্পতিবার হওয়ার আজ আমজাদ শিকদার ও আহতাব শিকদার দুজন বাড়িতে হাফ বেলা অফিস থেকে ফিরলেন তারা। প্রিয় কলেজে ইউনিফর্ম গায়ে পরে এক দৌড়ে ঢুকে গেল মায়ের ঘরে। মায়ের পায়ে দুপা শব্দে চেয়ে থেকে আড়াউড়ি রাখা হাত সরালেন আমজাদ। চোখে দেখে কাঁপানে ছুঁয়ে উঠে বসলো। এতটুকু উত্তেজনায় হাঁপাচ্ছিস গেছে প্রিয়? আমজাদ সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার আম্মু, এই অবস্থা কেন আপনার? প্রিয় কতক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ফেললো, এরপর উদ্বেগে নিয়ে বলল, আব্বু, আপুর বিয়ে দিব কবে? আমজাদ প্রশ্নে কিছুটা হতভঙ্গ হলেন। আমজাদ ভ্রু গুটিয়ে চেয়ে বলেন মেয়েটার দিকে। প্রিয় এগিয়ে এলো, বাবার পাশে বসে বলল, আপু তো অনার্সে উঠছে, এখন এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার উচিত আব্বু? আমজাদ সাহেব কিছুই বুঝলেন না, অবুঝের মতো বলেন, পুষ্পর বিয়ে এইসব তোমাকে কে বলছে আম্মা? প্রিয়র জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। আমি শুনেছি মা, মেজুমা সবাই বলা বলি করছিল আব্বুর জন্য ছেলে খুঁজবে, তুমি এত জলদি ওর বিয়ে দিবে আব্বু? এটা কি ঠিক হবে? লোক বলবে তুমি বাল্য বিবাহ দিয়েছ। আমজাদ শিকদার রাগী মানুষ, কিন্তু মেয়ের কথা হেসে ফেললেন।
মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, বোকামে বললে কি আর হয়? আগে পুষ্পের পড়াশোনা শেষ হোক, তারপর কতটুকু পড়তে চাই তারপর ভাবনা চিন্তা, অনেক দেরি আছে এখন। পিওরের ভেতরটা গদগদ হয়ে এলো, আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি বলছো? আমজাদ সাহেব মৃত হেসে বললেন, হ্যাঁ। আমার বড়দের এসব নিয়ে তুমি এত ভাববে না তো। পড়াশোনা মনোযোগ দাও, ভালো রেজাল্ট করতে হবে। এখনো ফ্রেশ হওনি দেখছি, যাও হাত মুখ ধুয়ে খেতে যাও আম্মা। প্রিয়র মাথা দুলালো, বাবার মুখে কথায় আসতো সে, তার বাবা এক কথার মানুষ। এখনই পুষ্পকে বিয়ে দিবে না, তখন বলেছেন তখন দেবে নিশ্চয়ই। আপুর বিয়ে দেরি আছে মানে দুশোরে আরো দেরি। ততদিন সে কি পারবে না দুশোরকে নিজের প্রেমে ফেলতে? নিশ্চয়ই পারবে। প্রিয় ভরসা পেল, হাসি হাসি মুখটা ফিরে এলো, আবার চটপট ঘর ছাড়লো। আমজাদ শিকদার মেয়ে যাওয়ার দিকে চেয়ে রইল। একটা রাজপুত্র সন্তানের ভীষণ শখ ছিল তার। পিওরের হওয়ার সময় ধরে নিয়েছিল ছেলে হবে, এবার মেয়ে হয়েছে শুনে একটুখানি হয়েছিল, খানিক মন খারাপও করেছিল, কিন্তু সেই মুহূর্তে মেয়ের মুখখানি দেখে মনে হলো তার মা স্বয়ং ফিরে এলো যেন। গুলগাল ফর্সা ছোট মুখটা, অবকীর্ণ মায়ের মতো প্রতিছবি। এরপর আর কোনো মন খুঁটাখুটি কাটানো মেয়ের রূপে মাকে জাপটে ধরলেন বুকে। তিনি প্রচন্ড মেজাজি এক মানুষ। পুষ্প জুড়ে হাঁটলেন, সেখানে রাগ দেখালেন, সেখানে পিয়রের বেলায় যেন মুড়ের মতো হলেন। দেখে মনে হয় মায়ের কথা, তাই তো ইচ্ছে করে না ওকে বকাঝকা করার। পরপর গুটি বসন্তে মায়ের ছটফটে মৃত্যুর কথা মনে পড়তে আমজাদ সাহেব চোখে জলমল করছে। কুট ছাড়লেও না, আগে হাতে আঙ্গুল দিয়ে মুছে ফেললেন তিনি। পিওরের মন একটু আগত খারাপ। ভাতের থালায় হাত চলবে, মুখে যাচ্ছে না। আকাশ কুসুম ভাবনার মতো সে অন্য হাতে গালে ঠেকিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে, এই যে একটু আগে বাবার কাছে গিয়ে বোনের বিয়ে আটকালো, এটা কোনো সার্থকতা হয়ে গেল না? যদি না পিছে ধূসরের বিয়ের কথা উঠবে, তাকে এত লাফালাফি চলিয়ে যেতে বাবার কাছে, উল্টে বোনের বিয়ে। আনন্দের হইচই মেতে উঠল। কসমেটিক লেহেঙ্গা ভরে ফেলতো ঘরও। পিওরের মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। প্রেমে চেমে চেরা সাথে স্বার্থপর হওয়া যাচ্ছে সে। উনি পিওরের উপর চরম বসালেন মিনা বেগম। ব্যথার সঙ্গে ভয়ে মুচকে উঠল প্রিয়। বিস্ম হয়ে মায়ের দিকে তাকালো। খেয়ে বসেছিল তখন, তাড়াতাড়ি খা, আজ ধূসর বন্ধু আসবে, নাটকে পড়তে হবে। আজ কেন মা? একেবারে শনিবার থেকেই আসতো। মিনা বেগম চোখ পাকালো। চুপ কর, ধূসর বলে গেছে আজ থেকেই পড়াবে। প্রিয়রে বিদ প্রতি খাবারের মুখে তুললো, কোনো রকমে খেয়ে দিয়ে উঠে দাঁড়াতে রিক্ত এসে আগলে ধরলো হাতে। মুখে ভেজে ঘরা আদৌ ভুলিয়ে আবদার করলো, পপু চলো কেলি। প্রিয় কান্ত কণ্ঠে বলল, এখন না শোনা, স্যার গেলে তারপর তুমি রাফিদের সাথে খেলো এখন। রক্তি দুদিকে দুবারে জুড়ে জুড়ে মাথা নড়ে বলল, ওর কেলবানা মারবে আজকে। আমি বলে দিব যেন মারে, কেমন? রিক্তি ছোটখাটো চেহারা চোখে চোখে হেলো, আনন্দে মস্তক ঝাঁকে যেভাবে চলে গেল। পিওরে বেসনি গিয়ে হাত ধুয়ে পা বাড়ালো কামরায়, বিছানা শুতেই পড়লো না। এর মধ্যে মিনা বেগম ডাকলো ছড়ে, পিওরের চটিটা এসেছে মারাত্মক। বিরক্ত হয়ে মেয়েটার মুখ থেকে চরক বকে শব্দের কথা উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে বইপত্র ভার করলো, এলোমেলো চুল আয়নার সামনে গিয়ে ঠিকঠাক করলো। গতদিন ফয়সাল দারুণ লজ্জা দিয়েছে এই নিয়ে। গায়ে উন্না পেঁচিয়ে প্রিয় আসতে দিলে হাঁটা ধরলো স্টেডিয়াম রুমের ভিতর থেকে এসে মা আর মেজো মায়ের কণ্ঠস্বর ভীষণ তেজমুজ কাছে কথা বলল তারা, যেন চিটার নয় পাত্রপক্ষ এসেছে। পিওরের দরজা দাঁড়ালো। ভদ্রমতায় খাতিরের ভিতরে ঢুকানোর জন্য শিক্ষকের অনুমতি চাইতে হবে। তার কথা বলতে গিয়ে সামনে তাকিয়ে মুহূর্তে ন্যায্য জমে যায় গেল। সম্মুখে এক সুন্দরী কম বয়সী মেয়ে দেখে পিওরের মাথা ঘুরে উঠল। স্লোগানে বলল, ভদ্রতার অনুমতি। এত পায়ে কমপক্ষে ঢুকলো সে। সরাসরি কোমরে হাত দিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কে? মেয়েটি রুবাইদা বেগমের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। পিওরের কথায় তাকালো ওর দিকে, মিষ্টি এসে বলল, আমি মারিয়া, তুমি প্রিয়। হ্যাঁ, কিন্তু আপনি কে এসেছেন? মিনা বেগম বলেন, ও কি কথা কেন এসেছে মানে উনি পড়াবেন তোকে?
পিওরে অবিশ্বাসে চোখে চেয়ে বলল, আপনি কি ধূসর ভাইয়ের বন্ধু? উনি আপনাকে পাঠিয়েছেন? পিওরে সিরিয়াস হাবভাব। মেয়েটি অপ্রস্তাব করলো। খানিক অভদ্র হয়ে আশেপাশে সবাইকে দেখে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ধূসর পাঠানো মানুষটা মেয়ে। এটা ভাবতে পিওরের মাথায় আকাশ ভেঙে পড়ল। বক্ষতালু অবধি ধাউ ধাউ করে জ্বলছে উঠল। সেই দিন দুনিয়ার ভুল বসলো, ধাপ করে বসে পড়ল ফুলে, ভেস ভেস করে কেঁদে ফেললো। হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি উনার কাছে পড়বো না, আমি উনার কাছে পড়বো না। পিওরের বাচ্চামো অবস্থিতিতে সবাই হতভম্ব, হতচনা। বলার জন্য মুখের কাছে কোনো ভাবনা পেল না। সতেজ যে কোনো দুদিন বাদেই 18তে মেয়ে পা দেবে, তার এমন ছেলে মানুষই দেখে মিনা বেগম লজ্জায় মুখ লুকানোর জায়গা পেল না। পড়াতে আসা মেয়েটার সামনে কথা মাথায় হেঁটে করে দিলে নিজের পেটের মেয়ে। মারিয়া নিজেও ভীমরতি খেয়েছে। সে ভীমরতি নিয়ে বা কয়েকবার নিজের চেহারার হাত বুলালো। মেয়েটা তাকে দেখতে এমন করলো কেন? ঘুরবো ল্যাপটানো থাকলেও এরকম করে কেউ? সে কি দেখতে এতটাই বাজে? এদিকে প্রিয় তখন মেঝেতে বসে কাঁদছে। কান্নার শব্দ পৌঁছে গেল বাড়ির কোনায় কোনায়। এত আর্তনাদ করে কান্না, যেন কি ঘটনা ঘটেছে। আমজাদ সাহেব ঘুমিয়েছিল একটু। ঘুমের মধ্যে মেয়ের কান্নার শব্দ পেতে লাফিয়ে উঠলেন। উৎস ধরে ছুটে এলেন। স্তব্ধ পড়ার ঘরটা নিবিষে ঘরে গেল মানুষে। আহতাব শিকদার বই নিয়ে বারান্দায়, সেও হনস্তর হয়ে ছুটে এলেন। পিওরের কান্না থামায় নাম নেই। রুবাইদা বেগম গায়ে মাথায় হাত বুলাচ্ছেন। জবা বেগম বিভিন্ন খাবারের প্রস্তাব দিচ্ছেন, এই জন্য রান্না করে খাওয়াবে। তাও মেয়েটা থামলো না। তবে হেমচে উঠলো এবার। ধূসরে এত সুন্দর মেয়ে বন্ধু আছে, কিছুতে মানতে পারছে না প্রিয়। এই জন্যই ধূসর তার দিকে ফিরেও তাকায় না। এবার বুঝলো সে। এই দুঃখে কেঁদে কেঁদে বুকটা বাসালো কম হবে, এদিকে কেউ বুঝতে পারছে না। হঠাৎ মেয়েটা হলো কি? আমজাদ সাহেব এসে তীক্ষ্ণ কণ্ঠে গলায় শুধালেন, কি হয়েছে, কাঁদছো কেন? পার্লামেন্ট মিটিং বসেছে, খুব জরুরি আলোচনা হবে সেখানে। অথচ ফোন পেয়ে বাড়ির পথে রওনা হলো ধূসর। পিওরের প্রতি রোগে শরীরে রক্ত ফুটছে তার। একটা হেনস্থ করে ছাড়বে। চরিকিটা বুঝে কম, চিল্লায় বেশি। রাগের সাথে তাল মিলিয়ে বাইকে স্পিড বাড়ালো ধূসর। 20 মিনিটের মাথায় বাড়ি পৌঁছালো। বসার ঘরে বসেছিল মারিয়া। মেয়েটা সে কি পরিমাণ অস্থিরতা পেয়েছে মিনা বেগম ঢের বুঝলেন। তাই তো তার ঘর থেকে সুমনা বেগম সাথে পাঠিয়ে দিল এখানে। বাড়ি ভোরে খেতে দিল দুধের ভেজানো পিঠা। ধূসর লম্বা কদমে বাড়িতে ঢুকলো। সুমনা বেগম শুধালো, প্রিয় ছোট কোথায়? ছোট মা। উপর থেকে ধূসরকে দেখে দৌড়ে প্রিয় কাছে এলো পুষ্প। তাকে বুঝিয়ে সুজিয়ে চেয়ার টেবিলে বসাতে পেরেছেন রুবাইদা বেগম, কিন্তু নাকে কান্না কমেনি। পুষ্প বাহিরে দাঁড়িয়ে ঘোষণা দিল, ধূসর ভাই এসেছে, এবার মজা বুঝবেন তোকে বেশ। পিওরে হেঁচকি বন্ধ, কান্নাকাটি সে, চোখ দুটো মার্বেলের মতো করে তাকিয়ে বোনের দিকে। এরপর রুবাইদা বেগম পানে। রুবাইদা বেগম বলে নিলেন, কিছু হবে না আমি। কে শুনে পুরো কথা। পিওরে তড়াক করে উঠে দাঁড়ালো। এক ছুটে গিয়ে পুষ্পর মুখের উপর দরজা দাঁড়ালো করে লাগিয়ে দিল। এই মুহূর্তে দরজা আটকানো মানে জীবন বাঁচানো চলবে।